আজ বৃহস্পতিবার। রশিদ তালুকদারের আজ রাগ দেখানোর দিন। সকাল সকাল ঘুম থেকে বেশ চেঁচিয়েছেন বাড়ির সকলের সাথে। এই রাগের কারণ কেউ জানে না। মাঝে মধ্যে তার মেজাজ হঠাৎই বিগড়ে যায়। তখন কারোর সাথে রাগ না দেখালে যেন ভেতরের ভাবটা সরে না। মানুষ যখন রেগে যায় তখন কি করে? চেঁচামেচি করে, কেউ ভাঙচুর করে, কেউ অন্যকে আঘাত করে বসে। না, এটা চরম অন্যায়। কারণে রাগ দেখানো যায়, সবাই এটা মেনে নিলেও অকারণে রাগ দেখালে সেটা কেউ মেনে নেয় না। অকারণে রাগ দেখালে লোকে তাকে গর্দভ বলে। আজ সূর্যের দেখা মেলেনি। শীতের সময় প্রতিদিন সূর্য উঠবে এমন কোনো মানে নেই। সূর্যের তাপ ছাড়া প্রকৃতি আজ শীতল হয়ে আছে। চারদিকে ধোঁয়াশা ধোঁয়াশা কুয়াশা দেখা যাচ্ছে। কুদ্দুস হাতে খেজুরের রস কলসিতে করে নিয়ে রান্নাঘরের দিকেই যাচ্ছিল। রশিদ বসার ঘর থেকে দেখলেন, ডাকলেন কুদ্দুসকে। কালু, ওই কালু, এদিকে আয়। কুদ্দুস বিরক্ত হয়ে দাঁড়ায়। রশিদের কথার পাল্লায় সে পড়তে চাইছিল না, কিন্তু এখন উপায় নেই। কলসি হাতে নিয়েই বসার ঘরে গেল। ভেতরে ওর প্রচুর রাগ। আজমাতের কাছ থেকে কিরগিজ ভাষায় সহজ গালি শিখেছে। আজ তার রশিদের উপরে প্রয়োগ করবে বলে নিশ্চিত করল। হাতে কি? রশিদের কণ্ঠস্বর মোটা লাগলো। জি, খেজুরের রস। ছোট্ট দাদারা খেতে চেয়েছে, তাই এনেছি। সবাই ঘুম থেকে উঠেছে। ফারদিন আপা এখনও ওঠে নাই। আমি তাকে ডেকে তুলব? আমি বলেছি জাগাতে? না। আজ সবাই একসাথে খাবার খাবো। আমার ছেলেদের ডেকে নিয়ে আয়। আর হ্যাঁ, আমার মেয়েকে ডাকতে যেন না ভুলিস। আগে একটা কথা বলতে চাচ্ছিলাম। বলবো? বল। কুদ্দুস আশেপাশে দেখল। কোথাও আজমাত আছে কিনা দেখছে। সে তার ভাষা নিশ্চয়ই বুঝে ফেলবে। ফারদিনাও নেই, সেও হয়তো বুঝে ফেলত। কি হলো, চুপ করে আছিস যে? কিরগিজ ভাষায় একটা কথা বলবো। বলি। তুইও এই ভাষা শিখেছিস? হুম। রশিদ অস্পষ্টভাবে বলল, এই বিলাতি দেখছি আমার পুরো বংশ বিলাতি করে ফেলবে। সাংঘাতিক, শিগগিরই কিছু করতে হবে। তুই চুপ করে আছিস কেন? বল। সেন আকমাং আঙ্কো আকিল সিনসিন। রশিদ কিঞ্চিত অবাক হলো। হাতের ছড়িটা ঘোরালো মেঝের উপর। গলা পরিষ্কার করে বলল, এটার অর্থ কি? এটার অর্থ আপনি চালাক, সৎ, জ্ঞানী একজন মানুষ। নিজেকে খুব চালাক মনে করিস না। যা এখন, রস রেখে চা নিয়ে আয়। কুদ্দুস চলে যায়। গতকাল আজমাত আদিপের সাথে আলিমনগর গ্রামের সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরে ঘুরে দেখেছে। আদিবের থেকে গ্রাম সম্পর্কে অনেক কিছুই জেনেছে। সেগুলো খাতায় লিখে রেখেছে। বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে গিয়েছিল। রশিদ রাতে হিসাব নিকাশ করেন। তার মতে হিসাব নিকাশ করার জন্য উপযুক্ত সময় হচ্ছে রাত। হিসাব নিকাশ শেষ করে শুতে যাওয়ার সময় আজমাতের ঘরের দিকে চোখ পড়েছিল। সে সজাগ আছে। রশিদ তার ঘরে গেলেন। আদবের সাথে আজমাত বসা থেকে উঠে দাঁড়ালো। বলল, আপনি আমার ঘরে? রশিদ কঠিন গলায় বলল, আমার অতিথি কেমন আছে এটা জানতে এসেছি। তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? না, বরং আমার বেশ ভালোই লাগছে। ভিন্ন দেশের ভিন্ন ধরনের মানুষ। এখানকার সবাই খুব ভালো। সবাই ভালো না, এটা ভুল বললে। কার মনের ভেতরে কি আছে সেটা আমরা জানি না। আজমাত রশিদের সাথে আর কথা বাড়ায়নি। বিচিত্র গলায় কথা বলছিল। ভেতরে কোনো কারণে রাগ ছিল। দমন করার চেষ্টা করছিল। আজমাত কিছু লিখছিল। রশিদ বলল, তুমি বোকা, গর্দভ, বুদ্ধিহীন। আজমাত ভ্রু উঁচিয়ে তাকালো। রশিদ বলল, তোমাকে বলিনি। এই কথাটুকু আমাকে তোমার ভাষায় অনুবাদ করে দাও। আজমাত হেসে বলল,
সেন আকমাক আঙ্কো অকিল সিনসিন। রশিদ কুদ্দুসের কথার অর্থ জানে। কিরগিজ ভাষায় তাকে বোকা লোক বলেছে। ওর কথা বুঝে ফেলেছে জানলে কুদ্দুসই জিতে যাবে। সবসময় কোনো না কোনো কারণে তিনি কুদ্দুসকে গালমন্দ করতেই থাকেন। বেচারা আজ বিদেশি ভাষায় গালি দিয়ে শান্ত হয়েছে। রশিদ রাগ করার চেষ্টা করছিল, কিন্তু ব্যর্থ হলো। রাগ ধীরে ধীরে নিয়ন্ত্রণ করতে লাগলো। কুদ্দুস চা নিয়ে এলো। চায়ে চুমুক দিল রশিদ। সব কিছু ঠিকঠাক আছে। তিনি মিথ্যা বলেন না কখনো, নয়তো চায়ে চিনি কম দুধ বেশি বলে কুদ্দুসকে গালমন্দ করা যেত। ও বেঁচে গেছে। রশিদ দৃঢ়কণ্ঠে বলল, সবাইকে ডেকে নিয়ে আয়, একসাথে বসে খাবার খাওয়া যাবে। আজ আপনার মনটা বেশ ভালো মনে হচ্ছে। তুই কি চাস আমি অশান্তিতে থাকি? তা কখন বললাম? আপনি আমার সব কথায় দোষ ধরেন। এত দোষ ধরা ভালো না। কোনটা ভালো কোনটা খারাপ এখন তুই আমাকে শিখাবি? রশিদের মেজাজ বিগড়ে গেল। সকাল থেকেই রেগে আছেন। মাত্রই রাগটা কমেছিল, এখন আবার বেড়ে গেছে। কুদ্দুস কিছু না বলে ফারদিনা সহ সবাইকে ডেকে নিয়ে আসছে। জেবুন্নেসার মুখে হাসি নেই, হতাশ দেখাচ্ছে। কপালে একটা টিপ পড়ত, আজ টিপ নেই, নিষ্প্রাণ দেখাচ্ছে। খাবার টেবিলে সবাই বসেছে। ওয়ালনাট কাঠের তৈরি টেবিল, নতুন বানিয়েছে, দেখতে বেশ সুন্দর। টেবিলের উপর কয়েক পদের খাবার সাজানো। খাবার রান্না করেছে ঝিলমিল, ওকে সাহায্য করেছে দুজন দাসী। ঝিলমিলের রান্নার হাত ভালো, যে কোনো মাংস রান্নার স্বাদ হয়। তালুকদার বাড়ির ঐতিহ্য হচ্ছে ভাত। সকালে সবাই হালকা খাবার খান, কিন্তু তারা ভাত খান, সাথে হরেক রকম তরকারি। টেবিলের এ প্রান্তে রশিদ, অপর প্রান্তে জেবুন্নেসা, দুই পাশে আদিব তার 3 ভাই। আদিবের সামনে বসা ফারদিনা। রশিদ সর্ষে ইলিশ থেকে 1 পিস মাছ নিল, তার পছন্দের খাবার। অন্য কারো দিকে তাকালো না, খেতে শুরু করল। সালাদ হিসেবে রাখা হয়েছে টাটকা টমেটো আর শশা। রশিদ শশায় কচরমচর করে কামড় দিল। রাগ সব শশার উপর দেখাচ্ছে। ফারদিনা বলল, আব্বা, বৃহস্পতিবার হলে আপনি রেগে থাকেন। রাগের কারণ আমি জানি না। আমার উপর রাগ দেখাতে পারেন, শশার উপর দেখাচ্ছেন কেন? চুপ বেয়াদব মেয়ে, বিরক্ত করছিস কেন? চুপচাপ খাবার খেয়ে নে। খেতেই তো আছি, আপনার মতো রাগ দেখিয়ে খাচ্ছি না। আমার মাথা আছে, যার মাথা আছে তার চিন্তা আছে, যার চিন্তা আছে তার রাগ আছে। আমি রাগ দেখাচ্ছি, তোর মাথা খাটিয়ে তো দেখাচ্ছি না। ফারদিনা কথা না বাড়িয়ে শুটকির হাঁড়ির দিকে হাত বাড়ালো। শুটকির তরকারি দিয়ে ভাত মাখাতে শুরু করলো। আদিব, রায়ান, আরিফ, সাইম সবাই একে অন্যের সাথে চাওয়াচাই করল। জেবুন্নেসা ভ্রু আধভাঁজ করে বলল, তুই শুটকি কবে থেকে খাওয়া শুরু করলি? তোর জন্য শুকনো মাছ খাওয়া ঠিক নয়। রশিদ বিচিত্র গলায় বলল, তুই শুটকি কেন খাচ্ছিস? রেখে দে, মাছ নে। আব্বা, শুটকি খাওয়া শরীরের জন্য অনেক উপকারী, শক্তি বাড়ে। শক্তি বাড়ে? তুই আমাকে জ্ঞান দিচ্ছিস? খুব বড় জ্ঞানী হয়ে গিয়েছিস, বেয়াদব মেয়ে। চুপচাপ খাবার খা। আমি তো চুপচাপই খাচ্ছি, তুমি চুপচাপ খাচ্ছ না, বেহুদা ঝগড়া করছো। আদিব ফারদিনাকে ইশারায় চুপ করতে বলল। ফারদিনা হাসল। রশিদ জেবুন্নেসাকে লক্ষ্য করে বলল, দেখেছিস, আজকাল আমার মেয়েও আমার সাথে গলা উঁচিয়ে কথা বলছে। ওদের আমি এই শিক্ষা দিয়েছিলাম। জেবুন্নেসা হতাশ ভঙ্গিতে বলল, মা না থাকলে মেয়েরা বেয়াদব হয়, কোথায় কিভাবে কথা বলতে হবে জানে না। ফারদিনা বলল, ফুপু, তোমাকে তো দাদুই বড় করেছে, তোমার সংসার ভাঙল কেন? তোমার শাশুড়ি স্বামী তোমার দোষ দিয়েছে। জেবুন্নেসা রাগে গজগজ করতে করতে বলল, দেখেছিস ভাই,
আজকাল ওর ময়ূরের পালক গজিয়েছে, বড্ড সাহস বেড়েছে। যত দ্রুত সম্ভব বিয়ে দিয়ে বিদায় কর। রায়ান বলল, তোমরা আজকের দিন হলেই ঝগড়া করো কেন? মনে হয় শয়তান আজই ছাড়া পেয়েছে। ছাড়া পাওয়া মাত্রই তোমাদের উপর ভর করেছে। তোর বোনকে সামলা। মুখে মুখে তর্ক করছে, বলল রশিদ। ফারদিনা বলল, তর্ক তো মুখে মুখেই করতে হয়, হাত দিয়ে কেউ তর্ক করে? বলেই চাপা স্বরে হাসল। আদিব হাই বলে মাথায় হাত ঠেকালো। রশিদ বলল, আজকালও নিশ্চয়ই বেয়াদব কারো সাথে মেলামেশা করছে তোদের আড়ালে। ওই বেয়াদবটাই ওকে এসব শেখাচ্ছে। খোঁজ নে তো বেয়াদবটাকে। ফারদিনা ভাত চিবোতে চিবোতে সুফিয়ানের কথা ভাবল। সে বেয়াদব না, আদব কায়দা ভালো করেই জানে। তার সাথে মেশার পর সাহসটা বেড়ে গেছে মনে হচ্ছে। আগের মতো কাউকে ভয় পাচ্ছে না, কথা পেটে চেপে রাখছে না, যাকে যা ইচ্ছা বলে দিচ্ছে। আদিব রশিদের রেশ টেনে বলল, ঠিক বলেছেন আব্বা, ওই ঝিলমিল একদম সুবিধার নয়, বেশ চালাক আর চঞ্চল। আমি ওর সাথে কথা বলবো। বলে আদিব ফারদিনাকে চোখ মারে। ফারদিনাকে বাঁচিয়ে দিয়েছে, যাতে কেউ তার উপর নজর না রাখে। কুদ্দুস আজমাতের ঘরে খাবার দিয়ে এসেছে। রশিদ বলল, আজমাতকে বলবি এরপর থেকে আমাদের সাথে খেতে। ও এখন আমাদের একজন। ছেলেটাকে আমার ভীষণ পছন্দ হয়েছে, খুব শিক্ষিত এবং জ্ঞানী। ফারদিনা বলল, কিরগিজে বসবাস করলেই শিক্ষিত আর জ্ঞানী হয় না, কৃষকরাও শিক্ষিত এবং জ্ঞানী হয়। এই প্রথম শুনলাম কৃষকরা শিক্ষিত হয়। তুই আমার চোখের সামনে থেকে চলে যা, তোকে দেখলেই আমার গা জ্বলে উঠছে। ফারদিনা দ্বিধা না করে উঠে গেল। জেবুন্নেসা মনে মনে বলল, এই মেয়ের অহংকার মাটির সাথে মিশিয়ে দিতে হবে। ফারদিনার পেছন পেছন আসলো কুদ্দুস, হাতে একটা চিঠি। আজমাত পাঠিয়েছে। ফারদিনাকে চিঠিটা দিতে দিতে বলল, আপনার জন্য আজমাত সাহেব পাঠিয়েছে। কিছুক্ষণ তাকিয়ে রইল চিঠির দিকে, আস্তে ধীরে খুলল। প্রতিটা চিঠির শুরুতে প্রিয় লেখা থাকে। কোনো প্রিয় লেখা নেই, দরকারি কথাটুকু লেখা। দরকারি কথাটুকু হলো, সন্ধ্যায় তোমার জন্য শিমুল গাছের নিচে অপেক্ষা করব। আমি আজ প্রথম শিমুল গাছ দেখেছি, তুলা দেখেছি। এখানে আসার পর তোমার সাথেই ঘুরতে ভালো লাগছে, অন্য কারোর সাথে নয়। ইতি আজমাত। অদ্ভুত, চিঠির শুরুতে প্রিয় নেই, শেষে ইতি আছে। কিরগিজস্তানের লোকগুলো অদ্ভুত হয়। কুদ্দুস বলল, একটা কথা বলি। তোর আবার কি কথা? আজ কথা শুনতে শুনতেই শেষ। বল। আমি যে প্রস্তাব দিয়েছি তাতে আপনি রাজি কিনা কিছুই তো জানালেন না। আমি অপেক্ষায় আছি। যদি মুখে বলতে লজ্জা হয় তাহলে ইশারায় বোঝালেই হবে। আমার দিকে তাকিয়ে দূর থেকে হাসি দিলেই বুঝব আপনি রাজি। ফারদিনা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, আচ্ছা জানাবো। কুদ্দুস চলে যায়। একই সময় হাজির হলো আদিব। ঘরে ঢুকেই দরজা বন্ধ করে দিল। চেয়ারে আরাম করে বসল। সিগারেট বের করে ধরাতে ধরাতে বলল, তখন তোকে বাঁচিয়ে দিয়েছি কেন জানিস? কেন? বাক স্বাধীনতার জন্য। প্রতিটা মানুষের নিজস্ব স্বাধীনতা আছে, নিজের মতো ঘুরতে, সময় কাটাতে, সুন্দর সুন্দর মুহূর্ত তৈরি করতে। তোর স্বাধীনতায় আমি বাধা দিতে চাই না, কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে। সম্মান খুব গুরুত্বপূর্ণ জিনিস। সব কিছু ভেবেচিন্তে করতে হয়, যাতে কলঙ্ক আমাদের ছুঁতে না পারে। সিগারেট টানতে শুরু করলো আদিব। ফারদিনা আদিবকে ক্ষীণ দৃষ্টিতে দেখছে। সৌন্দর্যের দিক থেকে আদিব ভাই নিখুঁত, ধন সম্পত্তি কি নেই তার। তারপরও তার প্রেম সফল হয়নি। আদিব ভাই একটু আধটু আন্দাজ করতে পেরেছে। ফারদিনা আজকাল সুফিয়ানের সাথে মেলামেশা করছে। ফারদিনা তার ভাবনা প্রমাণ ব্যতীত নিশ্চিত করল। মুখ ফুটে কি জিজ্ঞেস করবে?
তুমি কি সবটা জেনে গেছো? না, সে কিছুই জানে না। জানলে সময় নিত না, বলে ফেলতো। আদিব ভাই তাকে কিছু বলার জন্য সময় নেন না। ফারদিনা নিচু স্বরে বলল, ভাই, তুমি কি চাও আমি সুখী হই? প্রতিটা ভাই চায় তার বোন সুখী হোক। তুমি আমার জন্য কেমন ছেলে আশা করো? সে দেখতে কেমন হবে? তার অর্থ সম্পত্তি? আদিব দুই হাঁটুতে ভর দিয়ে মেঝের দিকে ঝুঁকে বলল, অর্থ সম্পত্তি দিয়ে মানুষ সুখী হতে পারে না, পূর্ণতা আনতে পারে না। অর্থ যতটুকুই হোক, মনের অর্থের দিক থেকে বড় হতে হবে, চরিত্রবান হতে হবে, সঠিক জ্ঞান থাকতে হবে। আদিব অর্থ সম্পত্তির কথা বলেনি, সঠিক সদ্জ্ঞানের কথা বলেছে। সুফিয়ান ঠিক তার চাওয়া ছেলের মতো। ফারদিনা আড়ালে হাসল। সুফিয়ান তার জন্য উপযুক্ত। রশিদ এবং তার বাকি 3 ভাই এই সম্পর্ক এত সহজে মানবে না। আদিব ভাই ঠিক রাজি করিয়ে নেবে। ফারদিনা পুনরায় চেপে হাসল। সিগারেট শেষ পর্যায়ে, 2 টান দিলেই শেষ। আদিব শেষ দুটো টান দিল না, অ্যাস্ট্রেতে রেখে দিল। পুনরায় একটা ধরালো। ফারদিনা কৌতূহল নিয়ে বলল, তুমি পুরো সিগারেট শেষ না করেই ফেলে দিলে কেন? ওটা টানতে ভালো লাগছিল না, তাই নতুন ধরালাম। ভাই, মানুষও কি তেমন? কারো সাথে দীর্ঘদিন মিশতে মিশতে এরপর আর ভালো লাগে না তাকে, নতুন কারো খোঁজ করে। আদিব সোজা হয়ে পায়ের উপর পা তুলে বসল। সমাজে একরকম অনেক মানুষ আছে, যারা এক মানুষে, এক পোশাকে, এক পরিবেশে দীর্ঘদিন থাকতে পারে না। ফারদিনার মনটা বিষিয়ে উঠল। সুফিয়ানের সাথে সে দীর্ঘদিন ধরে সময় কাটাচ্ছে। সেও যদি হঠাৎ পরিবর্তন হয়ে যায়? পরিবর্তন হব মানে? আমি ওই ধরনের ছেলেই না। আমার 100টা রূপ নেই যে আমি ক্ষণে ক্ষণে রূপ বদলাবো। কথাগুলো বলল সুফিয়ান তার 4 জন নতুন কৃষকদের সাথে। ঘরের সামনে উঠোনে তারা বৈঠকে বসেছে। কৃষিকাজ করে ওদের কেমন লাগছে জিজ্ঞাসা করছে। অসুবিধা হচ্ছে কিনা জানার চেষ্টা করছে। বদ্র হাবলু ফসল চাষের জন্য বেশ খানিকটা জমি উপযুক্ত করেছে। মাঝে মধ্যে সোলেমান বলে, রাতে আমি একা একা গ্রামে টহল দিই, অনেক চুরি করার সুযোগ পাই। তোরাও একদিন চল, আমরা আবার চুরি করি। কৃষিকাজ দিয়ে পেট ভরবে না। জবাবে বাকিরা বলেছিল, আগে দেখি কি হয় না হয়। সোলেমান বলেছিল, ওই সুফিয়ান আমাদের দিয়ে নিজের কাজ হাসিল করছে। ওর কাজ সম্পন্ন হয়ে গেলে আমাদেরকে ঠেলে ফেলে দেবে। মানুষ পরিবর্তন হতে সময় লাগে না। আজ বৈঠকে শেষ পর্যায়ে এসে বদ্র জিজ্ঞেস করেছে সুফিয়ানকে, আপনি যদি পরিবর্তন হয়ে যান, আমাদের ফেলে দেন? সুফিয়ান ভরসাসূচক জবাব দিয়েছে। সুফিয়ান কিছু টাকা বের করে ওদের 4 জনকে দিল। ওরা টাকা নিয়ে বেশ খুশি হলো। একে অপরের সাথে চাওয়াচাওয়ি করল। সুফিয়ান বলল, সবাই খুশি তো? অনেক খুশি, সবাই একসাথে বলল। সুফিয়ান মৃদু হাসল। এখন চল, সবাই মিলে মজিদ মিয়ার বাড়ি যাই। গতকাল ওনার মেয়ে মারা গেছে। সব কিছু ঠিকঠাকভাবে করতে পারল কিনা জেনে আসি। লাল মিয়া কিঞ্চিত বিস্ময়কর হয়ে বলল, কোন মজিদ? ওই যে কালা গায়ের রং মধ্যম বয়স্ক বেটে, আপনার খেতেই তো কাজ করে, তার কথা বলতেছেন? হ্যাঁ। লাল মিয়া বলল, ওনার মেয়ে গতকাল মরছে মানে? ওনার একটাই তো মেয়ে ছিল, 10 বছর আগে মারা গেছে। আমি নিজের হাতে কবর খুঁড়ছিলাম।